রাজনৈতিক ধারণা বা আদর্শ, সেই আদর্শ কাকে বলে, আর কি সেই কত ধরনের রাজনৈতিক ধারণা বা আদর্শ আছে, সেগুলো অনেক ধরনের আছে। তার মধ্যে আমাদের মূল যে হচ্ছে গণতন্ত্র, আর গণতন্ত্র প্রসঙ্গে একটা সমাজতন্ত্র, আর কি সর্বদল, গান্ধীর যে কনসেপ্ট, এই তিনটে আমাদের আলোচনা। তার মধ্যে প্রথম আলোচনাটা আজ হবে সেই প্রসঙ্গে রাজনৈতিক আদর্শের স্বরূপ প্রসঙ্গে কিছু কথা বলা। তো হ্যাঁ দিয়েছি। এরপর দেখো, যেই যে রাজনৈতিক আদর্শের কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক আদর্শ কোন প্রসঙ্গে বলা হচ্ছে না, আমাদের সমাজ প্রসঙ্গে। আমাদের রাজনীতির প্রসঙ্গ আসে কি, আমরা আগের দিন আলোচনা করেছি কি না, সমাজের মধ্যে একটা পার্টিকুলার অংশ হিসাবে, পার্ট হিসাবে কি রাজনীতির অন্তর্ভুক্তি, সেটা আমরা আগের দিন জেনেছি। তো বা আমরা যদি আরো ভালো করে বলি যে সমাজ দর্শনের অন্তর্ভুক্ত একটা পার্ট হলো কি রাজনৈতিক দর্শন। তো এরপর যেটা হলো যে এই যে রাজনৈতিক আদর্শের কথা বলা হচ্ছে, এই আদর্শ তাহলে কোন প্রসঙ্গে, তাহলে বোঝাই যাচ্ছে যে রাজনীতি কোন প্রসঙ্গে আসে, সমাজ প্রসঙ্গে। কিন্তু যে সমাজের কথা আমরা বলছি সেই সমাজটা কেমন না, সেই সমাজটা কিন্তু চির পরিবর্তনশীল সমাজ। সেই পরিবর্তন কখনো উন্নতিমুখী, কখনো অবনতিমুখী, তাই তো? সেই পরিবর্তনটা কখনো উন্নতির মাধ্যমে হয়, কখনো অবনতির মাধ্যমে হয়, দুটোই পরিবর্তন, তাই তো? যদি সমাজটার মান যদি আপগ্রেড হয়, সেটাও সমাজের পরিবর্তন। আর যদি মানটা ডিক্রিজ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কি না, আমাদের সেই সমাজের পরিবর্তন হিসেবেই তাকে ধরতে হবে। তো যাই হোক, এই সমাজ যার প্রসঙ্গে আমরা কথা বলছি, সেই সমাজ কিন্তু কখনো স্থির নয়, পরিবর্তনশীলতাই হচ্ছে কি না সমাজের মূল আদর্শ বলতে পারো, ধর্ম বলতে পারো। তো এই যে সমাজ, এই সমাজ কি না, এই সমাজ পরিবর্তনশীল আমরা বলছি। যেহেতু পরিবর্তনশীলতার কথা আমরা বলছি, সেই প্রসঙ্গে ম্যাকেনজি একটা কথা বলছেন। দেখো, পার্ট বাই পার্ট আমি বলে দিয়েছি, এত ডিটেলসে দিইনি, মূল কথাগুলো এখানে দেওয়া আছে। তো যার জন্ম আছে, বৃদ্ধি আছে, তারই কিন্তু একটা বিশেষ লক্ষ্য বা আদর্শ থাকে, তাই তো? যারই জন্ম বৃদ্ধি আছে তারই একটা লক্ষ্য বা আদর্শ থাকে, তাই তো? বীজের লক্ষ্য কি? বৃক্ষ হওয়া। প্রাণকোষের লক্ষ্য কি? প্রাণীরূপে বিকাশ হওয়া। দেখো, যার জন্ম বৃদ্ধি তারই কিন্তু একটা লক্ষ্য আছে। তাহলে সমাজেরও এটা কি, সমাজের জন্ম বৃদ্ধি আছে, তাহলে সমাজেরও কি একটা লক্ষ্য থাকে, তাই তো? তো প্রত্যেক পরিবর্তনশীল বস্তুর দুটি অবস্থা থাকে, একটি বর্তমান, একটি ভবিষ্যৎ। সমাজেরও যেহেতু কি জন্মবৃদ্ধি এবং সমাজও যেহেতু পরিবর্তনশীল, তাই তো? তাহলে তারও একটি লক্ষ্য থাকবে, তাই তো? আর কি, আর যে কোনো পরিবর্তনশীল বস্তু, সেটা সমাজ হোক বা অন্য কিছু, তো দুটি অবস্থা, একটা বর্তমান অবস্থা, বর্তমান অবস্থায় যেমন আছি যে সমাজ, ভবিষ্যৎ অবস্থা, ভবিষ্যৎ আদর্শ অবস্থা, যেটা হবে সমাজ। প্রত্যেক ক্ষেত্রেই তাই। প্রত্যেক যার জন্ম বৃদ্ধি আছে, প্রত্যেক প্রাণী, প্রত্যেক উদ্ভিদ, সকল কিছুর কিন্তু প্রত্যেক মানুষের কি নাকি একটা বর্তমান অবস্থা, একটা কিন্তু ভবিষ্যৎ অবস্থা। দেখো, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো আর এটা কি বলা হচ্ছে যে লক্ষ্য বা আদর্শই সেই ভবিষ্যৎ বা হওয়া। তো আরেকটা যেটা, যে আমি দেখো 6 নাম্বার, আমি একদম এখান থেকে চলে যাচ্ছি 6 নাম্বার। তার কারণ আছে যে ম্যাকেনজির মতে মানব সমাজের আদর্শ কি? মানব সমাজের আদর্শ হচ্ছে যে নলেজ অফ ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হ্যাজ নো লিমিট। তিনি এই কথা বলছেন যে তার কিন্তু আদর্শের কোনো লিমিট নেই। অন্যান্য সবকিছুর কিন্তু আদর্শের একটা লিমিট আছে, কিন্তু এই মানব সমাজ, এখানে সমাজ অবশ্যই অন্যান্য পশু পাখিদের সমাজ, রাজনৈতিক আদর্শের কথা বলা হচ্ছে না, রাজনৈতিক ধারণার কথা বলা হচ্ছে না, এখানে মানব সমাজ অবশ্যই।
তো সেই যে মানব সমাজ, সেই মানব সমাজের লক্ষ্য, এটা কিন্তু কি, এটার কোনো লিমিট নেই যে এরকমটাই হবে। তো সামাজিক উন্নতির সম্ভাবনা কি অসীম, এর কোনো লিমিট নেই, সসীম নয়। মানুষ তার যৌথ প্রচেষ্টায় সমাজকে ক্রমাগত উন্নততর করতে পারে। কি করে না, আমরা সমাজটা কি, আমরা প্রচুর মানুষ, অসংখ্য মানুষ একসঙ্গে আছি, একে অপরের সঙ্গে বিভিন্ন সম্পর্কে যুক্ত আছি, হ্যাঁ, দৈনন্দিন আদান প্রদান, লেনদেন, হ্যাঁ, কথাবার্তা, আলাপ আলোচনা, সবকিছু, এই সব টোটালটা নিয়ে, এই যে সম্পর্ক, সেই টোটালটা নিয়ে কিন্তু সমাজ। এই সমাজ কিন্তু কি, এর উন্নতির সম্ভাবনাও কিন্তু অসীম। কেন না, আমরা সবাই মিলে, সকলে মিলে আমরা যেটা চাইবো, যেমন ভাবে সমাজকে নিয়ে যেতে চাইবো, সেইভাবেই সমাজ কিন্তু যাবে। তার কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য, নির্দিষ্ট কোনো লিমিটেশন কিন্তু তাদের সমাজের কিন্তু নেই। তো এই কথাটাই ম্যাকেনজি বলতে চেয়েছে। এরপর আমি আবার 4 নম্বরে চলে যাই। মেটেরিয়ালসটা দেখছো মনে হয়, না দেখলেও হবে। তো জীব জগতের ক্ষেত্রে আদর্শের কি থাকে, একটা সীমা রেখা থাকে, তাই তো? এটা আমরা একটু আগেও বললাম যে প্রাণী জগৎ, জীব জগৎ যাই বলি না কেন, আমাদের কিন্তু কি একটা আদর্শের সীমা রেখা থাকে, একটা লিমিটেশন থাকে। কিন্তু সমাজ জগতের ক্ষেত্রে, তাই তো, সেটা কিন্তু আদর্শের কিন্তু কোনো সীমা রেখা থাকে না, তাই তো? এইটাই বলা হচ্ছে, কিন্তু মানব সমাজের ক্ষেত্রে সেই সীমারেখা নেই। সমাজের অগ্রগতির কোনো চূড়ান্ত সীমা নেই, যে অগ্রগতি এটাই আলটিমেট, এর থেকে আর কোনো অগ্রগতি হতে পারে না, এরকম কথা কিন্তু সমাজ জীবনে বা সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো সমাজের আদর্শটা তাহলে কেমন, যে আদর্শটা হবে এরকম, যা মানুষের জীবনকে বা মানুষকে বসবাসের উপযোগী করে তোলে, তাই তো? মৌলিক চাহিদা পূরণ করে। মৌলিক চাহিদা কি, আমাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। মৌলিক চাহিদা মানুষের কোনটা না, এই খাদ্য, বস্ত্র আর বাসস্থান, তাই তো? পশুদের ক্ষেত্রে মৌলিক চাহিদা কিন্তু অন্য হয়ে যাবে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এই তিনটে, যা মানুষের জীবনকে বসবাস উপযোগী করে তোলে, হ্যাঁ, আর কি করে, মৌলিক চাহিদা পূরণ করে, অর্থাৎ কি, খাদ্য, বস্ত্র ও বাসস্থান, এই তিনটের চাহিদা পূরণ করে। আর কি, আত্মবিকাশের সুযোগ দেয়, মানে মানুষ তার স্ব ইচ্ছায়, নিজ ইচ্ছায়, তার নিজ চিন্তা ভাবনা অনুযায়ী চলতে পারে, এবং সেই চিন্তা ভাবনা কে বিকাশের সুযোগ দেয় সমাজ, তাই তো? সমাজ বাধা প্রদান করে না। জনকল্যাণ প্রতিষ্ঠা করে, কি করে না, অন্য মানুষের, হ্যাঁ, যারা পিছিয়ে পড়া, তাদের উপকার করা, তাদেরকে টেনে তোলা, এই ব্যাপারটাও কিন্তু কি করে না, সমাজ। তো এই সকল কিছুই কিন্তু একটা সমাজের আদর্শ। একটা সমাজে তাহলে কি কি থাকা দরকার না, এমন একটা সমাজ হবে যেখানে কিন্তু, হ্যাঁ, বসবাস যোগ্য নয়, নিয়ত হয়তো চুরি ডাকাতি রাজধানী লেগে আছে, সেই সমাজে কিন্তু কেউ বাস করতে পারে না। সেখান থেকে দেখবে আস্তে আস্তে, হ্যাঁ, পলায়ন করবে মানুষ, অন্য দিকে ধাবিত হবে। আবার কি, মৌলিক চাহিদা যদি না মেটে কোনো একটা অঞ্চলে, দেখা যাচ্ছে যে খাদ্যের অভাব, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সমাজ বেশি দিন টিকবে না। তো এটাও কিন্তু সমাজে কি না, পূরণ হয়, পূরণ করা, এটা সমাজে পূরণ হওয়া, মানে হলে পরেই সেটা সমাজ। আত্মবিকাশের সুযোগ দেয়। আরেকটা কি, জনকল্যাণ প্রতিষ্ঠা করে, যে অন্যান্য মানুষদের কল্যাণকর কাজকর্ম, এই টোটালটা মিলিয়ে কিন্তু সমাজ, এটাই হচ্ছে সমাজের কি, আদর্শ। আদর্শ। তো সামাজিক আদর্শ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যা কালের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এই আদর্শটা, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা নিশ্চল নয়, এটা স্থিমিত নয়, এটা সর্বদা পরিবর্তনশীল। তো যাই হোক, আর সামাজিক আদর্শের ধরনটা কেমন হবে না, সামাজিক আদর্শ হবে সময়ানুকূল, মানে সময়ের অনুকূল ও সমাজের স্তরভেদে পরিবর্তন, তাই তো? সময়ানুকূল মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে অনুকূল পরিস্থিতি সেটা বিবর্তিত হবে। আর কি, সমাজের স্তরভেদে পরিবর্তিত হয়, সমাজের মধ্যে স্তরভেদ থাকে, সেই স্তরভেদে। সব ক্ষেত্রেই জনকল্যাণ ও সামাজিক সুস্থিতি হলো সাধারণ গুণ। তো সামাজিক আদর্শ তাহলে কি হবে না, এটা জনকল্যাণমূলক, আবার কি হবে না, সামাজিক সুস্থিতি,
এটা অবশ্যই সামাজিক আদর্শের প্রধান গুলোর মধ্যে অন্যতম। আর কি প্রধান রাজনৈতিক আদর্শ ম্যাকেনজির মতে, ম্যাকেনজির দৃষ্টিভঙ্গি এর আগে বললাম যে যার জন্ম ও বৃদ্ধি আছে তার একটি লক্ষ্য বা আদর্শ থাকে। আর আরেকটা কি বললাম, এটা কি বলবো, মানব সমাজের আদর্শ সম্পর্কে, যে আমাদের মানব সমাজের কোনো মানে লিমিটেশন থাকে না, উন্নতির কোনো সম্ভাবনা থাকে না। নলেজ অফ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ নো লিমিট। তো এই রাজনৈতিক আদর্শ, প্রধান যে রাজনৈতিক আদর্শ, ম্যাকেনজি বলছেন যে মূলত তিনটে আদর্শ। আমরা যে আদর্শের প্রথম আদর্শ আজকে গণতান্ত্রিক আদর্শ আমরা যে পড়বো, সেই যে আদর্শ, সেই আদর্শ ম্যাকেনজির মধ্যে মূলত তিনটে। কি কি না, অভিজাততান্ত্রিক আদর্শ, অ্যারিস্টোক্রেটিক আইডিয়াল, অ্যারিস্টটলের কিন্তু ওটা নয়, ওটা অ্যারিস্টোক্রেটিক। তো আরেকটা হচ্ছে গণতান্ত্রিক আদর্শ, ডেমোক্রেটিক আইডিয়াল, আরেকটা হচ্ছে সাম্যতান্ত্রিক বা সাম্যবাদী আদর্শ, সেটা হচ্ছে সোশিয়ালিস্ট আইডিয়াল। তো এই তিন প্রকার ধারণার কথা বা আদর্শের কথা বলেছেন ম্যাকেনজি। অভিজাততান্ত্রিক আদর্শ, গণতান্ত্রিক আদর্শ এবং সাম্যতান্ত্রিক বা সমাজতান্ত্রিক আদর্শ। অভিজাততান্ত্রিক আদর্শ কোনটা না, যেটা হচ্ছে যে সকল দেশের সকল ধনসম্পদ টোটালটাই থাকবে কি অভিজাত সম্প্রদায়ের এক শ্রেণীর, অভিজাত মানে এক শ্রেণীর সম্প্রদায়ের হাতে, এক শ্রেণীর হাতে, আর বাকি সবাই কি তাদের উপর নির্ভরশীল, তাই তো? এটা অভিজাততন্ত্র। আগেকার যে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা, জমিদারি প্রথা, সেটা কিন্তু অভিজাততন্ত্র। তো তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল অনেকদিন ধরেই, অনেক পরে সেটা উৎখাত করা হয়েছে। তো এটার মানেটা কি, যে টোটাল ধনসম্পদ থাকবে অল্প কিছু সংখ্যক মানুষের হাতে, তারা হবে অভিজাত সম্প্রদায়ের মানুষ, আর অন্যান্য সকল মানুষ তাদের উপর নির্ভর করে বেঁচে থাকবে। ধরো একজনের হাতে আছে 1000 বিঘে জমি, তাই তো? সামন্ততন্ত্রে তো সেই ছিল সেরকমই, যে তারপরে ওটা প্রচলিত ছিল জমিদারি শাসন ব্যবস্থা, যেখানে কিন্তু কি না একজনের হাতে টোটালটা আমাদের সম্পদের কিছু জনের হাতে, কতিপয় লোকের হাতে সম্পদের বেশিরভাগটাই ছিল তাদের হাতে, আর নির্ভর করত অন্যরা তাদের উপর। যেমন ধরো একটা অঞ্চলে 1000 বিঘে জমি বা 2000 বিঘে জমির মালিক একজন, অন্যান্য যারা মানুষ আছে তারা কি তার জমিতে চাষাবাদ করে, হ্যাঁ, দিন মজুরি করে তাদের চলে। তাহলে অন্য যে সাধারণ মানুষ আছে তাদের চলবে কি করে না, তার বাড়িতে কাজে যেতে হবে, কাজ করতে গেলে খেতে পাবে, না হলে পাবে না। এটা হচ্ছে কি অভিজাততান্ত্রিক আদর্শ। গণতান্ত্রিক আদর্শ, এটা কিন্তু অভিজাততান্ত্রিক আদর্শের মানে ডেস্ট্রয় হওয়ার পরেই কিন্তু গণতান্ত্রিক আদর্শের সূচনা। এটা ডেস্ট্রয় করেই ঘটবে কি গণতান্ত্রিক আদর্শের সূচনা। গণতান্ত্রিক আদর্শ কি না, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো সকল কিছু জনগণের শাসন, তাই তো? যে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণ কর্তৃক। তো এই যে তোমার জনগণের শাসন বা তোমার হচ্ছে যে গণের শাসন, যদি আমি প্রথম বলি গণের শাসন, গণ মানে কি জনগণ, জনগণের শাসন, যে এই সম্পদটা, টোটাল সম্পদটা একজনের বা কতিপয় কিছু জনের হাতে থাকবে না। তো সেটা থাকবে, সেটা হবে মানে সেটা সবার, সবার, এবং কি হবে না সবার ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করেই কিন্তু সরকার চলবে। তার জন্য বলা হচ্ছে কি জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। তো সবকিছুই কিন্তু জনগণ কেন্দ্রিক। এখানে ইম্পর্টেন্স কিসের উপর গণতন্ত্রে? জনগণের উপর। প্রত্যেকটি জনগণের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে সেই যে তন্ত্র, যে সরকার, হ্যাঁ, সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। আর এই সেই গণতান্ত্রিক সরকার কিসের আদর্শে গঠিত না, গণতান্ত্রিক আদর্শ।
গণতান্ত্রিক আদর্শের পর আসছে সমাজতান্ত্রিক আদর্শ। গণতান্ত্রিক অবস্থার চেয়েও আরো পজিটিভ যেটা আদর্শ সেটা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেও কিন্তু উচ্চ নিচ ভেদাভেদ থাকে। মূলত কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে সকল জনগণের মূল্য সমান, সকল জনগণ কি করবে, ভোট দিয়ে বা সকল জনগণের ইচ্ছার মাধ্যমে একজন শাসককে নির্বাচিত করা হবে, বা শাসক গোষ্ঠীকে, তারা দেশ পরিচালনা করবে। কিন্তু এখানেও কিন্তু পার্সিয়ালিটি হতে পারে, এখানে উচ্চ নিচ ভেদাভেদ থাকবে। এখানে এরকম কোনো নেই যে জনগণের সবার সমান অধিকার, সেটা থাকবে, কিন্তু সম্পদের যে যার হয়তো বেশি সম্পদ আছে তাকে দিয়ে দিতে হবে অন্যদেরকে, এই কনসেপ্ট কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে নেই। সেই কনসেপ্ট আসছে কোথায় না, সাম্যবাদী বা সমাজতান্ত্রিক আদর্শে। সেখানে কিন্তু সকল সম্পদই হবে কিসের না, সরকারের সম্পদ। সেখানে জনগণের আলাদা করে কোনো সম্পদের মালিকানা থাকবে না, দেশের সম্পদ সরকারের। সরকার যখন মানে যেভাবে ইউজ করতে চাইবে যে সম্পদ, সেইভাবে পারবে। এটা হচ্ছে সাম্যবাদী শাসন ব্যবস্থার বা সমাজতান্ত্রিক, এটা বলাই ভালো। তো সাম্যবাদী বা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, এখন বা বলছি তার কারণ আছে। তো এটার মূল বৈশিষ্ট্য তাহলে কি, তিনটে ম্যাকেনজির মতে। একটা হচ্ছে অভিজাততান্ত্রিক, যেখানে সম্পদ হবে মানুষের হাতে। আর কি, আর হচ্ছে যে গণতান্ত্রিক আদর্শ দ্বিতীয় নাম্বার, যে সেটা কি না, অধিকাংশই এটা কি যে অধিকাংশ মানে রাষ্ট্রের যে সম্পদ সেটা কিন্তু অধিকাংশই জনগণের হাতেই থাকবে, কিছু কিছু রাষ্ট্রের সম্পদও থাকবে, এবং এখানে উচ্চ নিচ ভেদাভেদও থাকবে, কিন্তু মূলত কি এখানে জনগণের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে সরকার গঠন। আর তৃতীয়ত কি, সাম্যবাদী আদর্শ বা সমাজতান্ত্রিক আদর্শ, এখানে বা বলছি তার কারণ আছে যে মার্ক্সের যে কনসেপ্ট সেটা কিন্তু সাম্যবাদী, আর তার আগে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক আদর্শ মোটামুটি একই অর্থে ইউজ করা হতো। তো ওটা যখন পড়াবো তখন তার পার্থক্য। তো এই যে সমাজতান্ত্রিক আদর্শ, তো এটা কি না, এখানে যে সম্পদের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র হস্তক্ষেপ করবে, যে সকল সম্পদই কিন্তু রাষ্ট্রের। এখানেও সমস্যাটা দেখা দেবে, যেখানে উচ্চ নিচ থাকবে, সম্পদের তারতম্য দেখা দেবে মালিকানার মধ্যে। সেইগুলো সমস্যা সমাধান করার জন্য কি হবে না, করে দেওয়া হবে কি, সকল সম্পদই রাষ্ট্রের, এবং রাষ্ট্র তখন কি করবে না, সমানভাবে সকলের মধ্যে বন্টন করবে, তাই তো। তো যেখানে যখন প্রয়োজন হবে সেইভাবে তারা বন্টন করার ব্যবস্থা করবে, যার ফলে কি সমাজে ইকুয়ালিটি বজায় থাকে। আরেকটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে, ওটা তো বললাম যে আমাদের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বা জমিদারি শাসন ব্যবস্থা। দেখবে এক এক অঞ্চলে এক এক জায়গায় দেখবে লোকাল লোকেরা বলে এটা রাজবংশ, এটা রাজাদের বংশধর, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু আসলে তারা কিন্তু রাজা নয়, তারা ছিল মূলত এক এক অঞ্চলে সামন্ত প্রভু বা জমিদার। মানেটা কি, ওই বিশাল এলাকার টোটাল জমির ভোগ করতো তারা, তাই না। ওই জমিতে যারা চাষ করতো তাদেরকে, তাদের একটা পরিমাণ ওই জমিদার, ওই সামন্ত প্রভু বা লোকাল কথায় আমাদের রাজাকে দিতে হতো। তো এটা হচ্ছে অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা। আর কি, দ্বিতীয়টা হচ্ছে গণতান্ত্রিক আদর্শ, যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষে, তাই তো। এই যে আদর্শটা আমরা যে আদর্শে বর্তমানে আছি সেটা হচ্ছে গণতান্ত্রিক আদর্শ। তো এখানে কি দেখো, এখানে ভোট হবে, ভোটে কে নির্বাচিত হবে সেটা কিন্তু জনগণের হাতে। সেই জনগণের মধ্যে কিন্তু উচ্চ নিচ ভেদাভেদ আছে, তাই তো। সম্পদের তারতম্য আছে। তো এই সকলগুলোই আছে, কিন্তু ভোটের ব্যাপারটা মানে রাজা বা শাসক, মানে শাসক বলাটা বেশি বাঞ্ছনীয়। তো শাসক শাসক কে হবেন সেটা কিন্তু নির্ধারণ করবে জনগণ, কি জনগণ ভোট দিয়ে। তো
এটাকে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, মূলত ভারতবর্ষের এটা। আমি ওগুলো আলোচনা যেহেতু পরে যাবো, আমি ওটা বলছি না। উফ, মাথা খারাপ করে দেবে। তো কি বলছিলাম, যে আমাদের, হ্যাঁ, আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক আদর্শ, যে আমাদের প্রত্যক্ষ আর পরোক্ষ বা গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে আরো কিছু বলা হবে, সেটা আমরা পরে বলছি। মূলত কনসেপ্টটা বলছি যে বর্তমান আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে আদর্শ, সেটা গণতান্ত্রিক আদর্শ। তো এই গণতান্ত্রিক আদর্শের মূল বৈশিষ্ট্যগুলো সবগুলোই আছে। আমাদের ভোটাধিকার আছে, আমরা ভোট দিতে পারি এবং গঠন করতে পারি। হ্যাঁ, গণতান্ত্রিক আদর্শের যে অসুবিধা, সেটা বর্তমান সমাজে আমাদের অসুবিধাগুলো নিজেরা একটু চোখ কান খুলে বুঝলেই বুঝতে পারবে। এটা কিন্তু কমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কিন্তু অসুবিধা যেগুলো। আর গণতান্ত্রিক আদর্শ বহুদলীয়, বহুদলীয় মানে দুদলীয় বা বহুদলীয় এরকম আছে, কিন্তু একদলীয় হবে না। একদলীয় শাসন ব্যবস্থা হবে সমাজতন্ত্র। তৃতীয়টা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাতে যে আদর্শ নিয়ে চলা হয়, যেমন এখন বর্তমানে গণপ্রজাতন্ত্র চীন। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমাজতন্ত্র। চীনের যে মালিকানা, সম্পদের মালিকানা, সেটাও সরকারের, এবং সেটাও সরকারের হওয়ার ফলে সেখানে অনেক সমস্যা। সেখানে অনেক ভালো জিনিস আছে, যে হয়তো বন্টন হয়, কিন্তু সবার মধ্যে বন্টন দেখা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে না। কিছু জন সেই পিছিয়েই পড়ে থাকছে। তো এই জন্য সমাজতান্ত্রিক যে আদর্শ, তারও মার্কস বলছেন যে এটারও ডিস্ট্রয় করা প্রয়োজন। একেবারে আলটিমেট যে সমাজ ব্যবস্থা, সেটা হচ্ছে সাম্যবাদী সমাজ ব্যবস্থা, কমিউনিজম যেটাকে বলা হয়, যেটা আগের ক্লাসেও বলছিলাম, যে সেখানে কিন্তু সম্পদের প্রাচুর্যের কম বেশিও কারোর মধ্যে থাকবে না, সবার মধ্যে সমান, সকল মানুষই সমান, সকল মানুষই দেশের সম্পদ। আর এই জন্য কোনো রাষ্ট্রের পরিচালক, কোনো রাষ্ট্র বহিঃশত্রু আক্রমণের জন্য তার আর্ম ফোর্স বা আর্ম পাওয়ার কোনো কিছুরই প্রয়োজন নেই। আর সেটা হবে কোথা থেকে? মানুষের অন্তর থেকে, অন্তর্নিহিত যে নীতিবোধ, অন্তর্নিহিত যে তার ধারণা, সেখান থেকে চালিত হবে। সেটা হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেটাও আমরা আলোচনা করব পরের ক্লাসে। তাহলে আমরা মূলত বুঝতে পারলাম কি না, সমাজ কি, সমাজ চির পরিবর্তনশীল সমাজ। আর এই সমাজ কি, এই সমাজ, এটারও কিন্তু যেহেতু জন্মবৃদ্ধি আছে, সেহেতু কি এরও কিন্তু লক্ষ্য আদর্শ আছে। কেননা যে কোনো বস্তু যার জন্মবৃদ্ধি আছে, তার একটা লক্ষ্য বা আদর্শ থাকে। তো আর এই যে সমাজের যে লক্ষ্য বা আদর্শ, এটার কিন্তু কোনো লিমিটেশন থাকে না। এটা কিন্তু এর বিবর্তিত হওয়া, মানে এটার কোনো লিমিটেশন, যে কোনো সীমারেখা এটা কিন্তু থাকে না, বা থাকা উচিত নয়। কিন্তু আমাদের যে কোনো আমরা ধরো অন্যান্য প্রাণী বলি, আমরা যদি ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাজ এ মানুষ হিসাবে ধরি, তাহলেও কিন্তু আমাদের একটা পার্টিকুলার লক্ষ্য বা আদর্শের কথা বলতে পারি। কিন্তু সমাজ, সকল মানুষকে নিয়ে যে সমাজ গঠিত, সেই সমাজ কতটা বিকশিত হতে পারে, পরিবর্তিত হতে পারে, তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। যাই হোক, আরেকটা কথা, যে এই সমাজের আদর্শ কেমন হওয়া উচিত, যে এই সমাজের আদর্শ যেখানে মানুষ তার মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান পূরণ করতে পারে, মানে পেতে পারে, সেরকম হবে। এবং অবশ্যই বসবাসের উপযোগী, অনুপযোগী হলে হবে না। অনুপযোগী মানে যেখানে সমস্যা, বসবাস বাধা, এটা নয়, যে একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতি। আরেকটা কি, আমাদের মৌলিক চাহিদা, আর কি আত্মবিকাশ, মানে আমাদের চিন্তা অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী আমাদের নিজেরা নিজেদেরকে বিকাশ সাধন করতে পারি, বর্ধিত করতে পারি, এবং কি আমরা অপরের কল্যাণ অর্থাৎ জনকল্যাণ করতে পারি, এরকম একটা বসবাসযোগ্য অঞ্চল, সেটাই হচ্ছে সমাজ। বুঝে গেল? তো এই একটা মোটামুটি সমাজের যে কনসেপ্ট, এই প্রসঙ্গে, রাজনৈতিক ধারণার প্রসঙ্গে, সেটা আমরা জানতে পারলাম। এরপর
আমার যেটা মূল আলোচনার বিষয় গণতান্ত্রিক আদর্শ, সেই গণতান্ত্রিক আদর্শ সেটা কি, তার প্রধান বৈশিষ্ট্যটা কি, তারপরে তার দুর্বলতা, মানে তার লিমিটেশন কি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এরপর করব। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা এখন পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র, বেশিরভাগ দেশ যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আছে, যে শাসন ব্যবস্থায় আছে সেটা হচ্ছে কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বেশিরভাগ রাষ্ট্র, কতিপয় রাষ্ট্র সমাজতন্ত্র আছে, আগে রাশিয়া ছিল, আর অ্যাকচুয়ালি সমাজতন্ত্রের নামে হয়তো অন্যতন্ত্র চলছে, সেটা অন্য বিষয়, কিন্তু বেশিরভাগটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আবার এর মধ্যে অনেক ভাগ আছে, একদলীয়, দুদলীয়, বহুদলীয়, সরি, সমাজতন্ত্রে একদলীয়, গণতন্ত্রে একদলীয় হয় না, দুদলীয় হয় বা বহুদলীয়। আবার প্রত্যক্ষ গণতন্ত্র হয়, পরোক্ষ গণতন্ত্র হয়। আমরা সকলগুলো নিয়ে আলোচনা করব। তো গণতন্ত্র মানেটা কি আমরা একটু আগে বললাম, যেটা হচ্ছে জনগণের শাসন, গণের তন্ত্র বা জনগণের তন্ত্র বা জনগণের শাসন। মানে কি জনগণের শাসন করবে অন্য কোনো শাসক গোষ্ঠী, সেটা শুধুমাত্র তাদের শাসন করার জন্যই এরকম নয়। এটা হচ্ছে যে টোটালটাই জনগণ কেন্দ্রিক। যে শাসক হবে সেও জনগণের থেকেই নির্বাচিত হবে। শাসক নির্বাচিত হবে কিসের জন্য? জনগণকে শাসন করার জন্য। সেও জনগণ, জনগণের জন্যই সে বসেছে, জনগণের শাসনই সে করবে। এটা হচ্ছে কনসেপ্ট আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। আর এটা হচ্ছে কি একটা সাধারণ একটা অর্থ, সরল অর্থ। আর একটা ব্যাপক অর্থ আছে যে সকল দিক দিয়ে, আর্থ সামাজিক সকল দিক দিয়ে এই যে ব্যবস্থা, সেটাকে গণতন্ত্র বলা হচ্ছে। যে ব্যাপক অর্থে গণতন্ত্র হচ্ছে সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ব্যবস্থার এমন শাসন ব্যবস্থা যেখানে অধিকাংশ ব্যক্তির অংশগ্রহণ থাকে। দেখো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা দেখো যে আমাদের যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু অধিকাংশের কিন্তু আমাদের অংশগ্রহণ থাকে, তাই তো? কিন্তু আমাদের এটা পরোক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র এত বড় দেশে এত জনসংখ্যাতে সম্ভব নয়, কিন্তু আমাদের কিন্তু সবার অংশগ্রহণ থাকে। আমাদের ধরো আমাদের বিধানসভার নির্বাচন হচ্ছে, সেখানে আমরা ভোট দিচ্ছি, সামনে আছে 26, আবার দেব। সেখানে মূল ব্যাপার হচ্ছে কি না, আমরা ভোট দিচ্ছি, আমরা নির্বাচিত করছি কি আমরা এমএলএ। সেই এমএলএরা, সকল এমএলএরা গিয়ে ওখানে ক্যাবিনেট গঠন করছে। এরপর কি বিধানসভায় সেখানে যারা বিজয়ী দল তারা কি করছে, তাদের মধ্যে থেকে বিভিন্ন মন্ত্রী নির্বাচিত করা হচ্ছে পার্টি থেকে, এবং তাদের মধ্যে একজন প্রধান নির্বাচিত করা হচ্ছে, তিনি হচ্ছেন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। তো তিনি হচ্ছেন বিধানসভার প্রধান মন্ত্রী, আর তো তাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী। আর কি তার আন্ডারে অপর সকল মন্ত্রী থাকবে এবং অন্যান্য আরো সব ক্যাবিনেটের সদস্য থাকবে। এটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অবশ্যই পরোক্ষ গণতান্ত্রিক। তো এখানে দেখো বেশিরভাগ জনগণের অংশগ্রহণ থাকছে। এটা নয় যে পার্টি হেরে গেল তাদের অংশগ্রহণ নেই, বা ধরো আমরা শুধু ভোট দিলাম যে আমাদের অংশগ্রহণ নেই, এটা কিন্তু নয়। আমাদের অংশগ্রহণের জন্যই কিন্তু কোনো একটা পার্টি জিতছে বা কোনো একটা পার্টি হারছে। আমাদের অংশগ্রহণের জন্যই, আমরা যদি সকল মানুষ ভোট দিতে না যায় তাহলে সরকার নির্বাচিত হবে না। এরপর হয়তো যেগুলো ছাপ্পা ভোট, জোর করে ভোট দেওয়া, এগুলো আলাদা জিনিস, কিন্তু আমাদের ভোট দিতে যেতে হয় বেশিরভাগ লোক, এবং আমরা নির্বাচিত করব কোন সরকার হবে। পুরোটাই আমাদের হাতে। তো যাই হোক, এটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ব্যাপার। এরপর এখানে শুধুমাত্র যে তোমার এইটা গঠন করে নিল খালি হয়ে গেল, এটা নয়। এরপর ওই যে সরকার গঠন হলো, ওরা কিন্তু টোটাল রাষ্ট্রটাই পরিচালিত করবে তারা। সেখানে যে কোনো আর্থ সামাজিক বিষয়, যে কোনো ইস্যু এরপর তাদের দ্বারাই পরিচালিত হবে। তাহলে দেখো এটা কিন্তু সেই কিছু জনের বলতে কি অধিকাংশ জনগণের, কিছু জনের নয়, অধিকাংশ জনগণের মাধ্যমে নির্বাচিত সরকারের দ্বারা
কোন একটা রাষ্ট্র বা কোন একটা দেশ, কোন একটা রাজ্য যে পরিচালিত হচ্ছে, এটা কি অবশ্যই কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। যাই হোক, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলত তিনটে বৈশিষ্ট্য। একটা হচ্ছে স্বাধীনতা, 2 নাম্বার সাম্য, আর একটা হচ্ছে ভ্রাতৃত্ব। স্বাধীনতা, প্রত্যেক নাগরিকের সর্বাধিক স্বাধীনতার সুযোগ থাকে। তো তবে এরকম যেন না হয় যে একের স্বাধীনতা অন্যের অধিকার বিরোধী যেন না হয়, অন্যের অধিকার লঙ্ঘনে যেন কাজ না করে বা প্রসূত না হয়, প্রবৃত্ত না হয়। তো এটা দেখতে হবে। স্বাধীনতা, আমাদের অনেক ধরনের স্বাধীনতা আছে, আমাদের আবার কি অনেক ধরনের লিমিটেশনও আছে, আমাদের কর্তব্য আছে, তাই তো? তো আমাদের কিছু বেসিক কর্তব্য আছে, আবার কিছু স্বাধীনতাও আছে। তো প্রথম যেটা গণতান্ত্রিক আদর্শের মধ্যে পড়ে, বৈশিষ্ট্যের তিনটে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে স্বাধীনতা। আমরা স্বাধীনভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য আমরা কিন্তু স্বাধীনভাবে আমরা বিচরণ করতে পারি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি, তাই তো? স্বাধীনভাবে আমাদের মত পোষণ করতে পারি। এই সকলগুলো কিন্তু প্রথম। 2 নাম্বার হচ্ছে দ্বিতীয়, সাম্য, ইকুয়ালিটি, যে সকল নাগরিকের সমান মর্যাদা, সকল নাগরিকের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান মর্যাদা ও সমান সুযোগ সুবিধা। আর ভ্রাতৃত্ব মানে কি, যে সামাজিক সংহতির জন্য ভ্রাতৃত্ববোধ অপরিহার্য, যা সাধারণের কল্যাণে সবার একাত্মতা সৃষ্টি করে। যে সামাজিক সংহতির জন্য কি না, আমরা যদি সমাজের মধ্যে আমরা একে অপরকে নিজের ভাই, তাই না, নিজের ভাই হিসাবে আমরা ভাবি, তাহলে কি না আমাদের সমাজের উন্নতির ক্ষেত্রেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। যদি ভ্রাতৃত্ববোধ যদি আমাদের সবার মধ্যে থাকে, সবার মধ্যে অপর সম্পর্কে ভ্রাতৃত্ববোধ, তাহলে কি হবে, আমাদের মনে হবে যে আমরা সবাই কি, আমরা সবাই দাদা ভাই, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই। এই জন্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভ্রাতৃত্ববোধ। তাহলে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই তিনটে হচ্ছে গণতান্ত্রিক আদর্শের প্রধান বৈশিষ্ট্য। এরপর যে আমি এরপর 4 নম্বরে যাচ্ছি, স্বাধীনতা সাম্যের সম্পর্ক, ওগুলো আমি পরে বলছি। অভিজাতের, গণতন্ত্রের সঙ্গে অভিজাততন্ত্রের পার্থক্যের ওই জায়গাটায়, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তাহলে মূল কথা কিছু দেওয়া হয়েছে, যে একটা কি, ওইটা যেটা বললাম, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন, আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা, এটা মনে রাখবে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এটা মনে হচ্ছে না, একটু উল্টো, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো এটা একটু যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন, এই সংজ্ঞাটা মনে রাখবে, এটা আসতেও পারে। জনগণের কল্যাণকে সর্বোচ্চ লক্ষ্য ধরা হয়, এটা কোথায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। আর এটা কি না, এটা 2 ধরনের হতে পারে, একটা প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে, আর একটা পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে। সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। এরপর যেটা হচ্ছে, আমরা যে আলোচনা করলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার 3টে আদর্শ, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব। সেই স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ক কি? এই স্বাধীনতা এবং সাম্য হচ্ছে পরস্পর পরিপূরক। তো গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা ও সাম্য দুটোই কিন্তু মূল্যবান। সাম্য মানে কি, সমমর্যাদা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আর স্বাধীনতা কি, প্রত্যেক নাগরিকের স্বাধীনতার সমান সুযোগ, তাই তো? তো এই দুটো কিন্তু পরস্পরের পরিপূরক, এবং এটা কোনো রাজনৈতিক আদর্শ নয়, এটা সকল ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি, ধর্ম, লিঙ্গের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিন্তু এই স্বাধীনতা এবং সাম্যটা প্রযোজ্য। যদি প্রযোজ্য না হয় তখন পার্সিয়ালিটি হবে, পার্সিয়ালিটিটা কিন্তু যথার্থ নয়, পার্সিয়ালিটিটা না হওয়াটাই হচ্ছে যথার্থ। বোঝা গেল? এরপর যেটা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে অভিজাততন্ত্রের পার্থক্য।
গণতন্ত্রে কি সকল জনগণ, বেশিরভাগ জনগণ, সকল না বলে বেশিরভাগ উপস্থিতি, মানে পার্টিসিপেশন, বেশিরভাগ জনগণ পার্টিসিপেট করে কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। অভিজাততন্ত্রে কিন্তু কয়েকজন বুদ্ধিজীবী বা অভিজাত ব্যক্তি, ওই যে বললাম যে টোটাল ধনসম্পদ, টোটাল কিছুর মালিক হচ্ছে কয়েকজন, তারা যা বলবে তাই হবে। তাদের কাছে কিন্তু জীবন ধারণের জন্য, খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য কিন্তু তাদের উপর নির্ভর করে থাকতে হবে, সেটা হচ্ছে অভিজাততন্ত্র। তো সেখানে কিন্তু যে কতিপয় বুদ্ধিজীবী বা ধনশালী ব্যক্তির উপর নির্ভর করে থাকতে হবে, অভিজাত ব্যক্তির উপর। আর গণতন্ত্রে জনগণ সক্রিয় অংশগ্রহণ করে শাসন পরিচালন করে থাকে, কিন্তু অভিজাততন্ত্রে এটা কিন্তু হয় না, যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শাসন পরিচালনা, অর্থাৎ শাসককে নির্বাচিত করা, সেটার এই ব্যাপারটা কিন্তু অভিজাততন্ত্রে থাকে না। এটা বংশ পরম্পরায়, অভিজাততন্ত্রটা কি বংশ পরম্পরায় চলে আসে। আর অভিজাততন্ত্রে জনকল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর কল্যাণ হয় বলে গণতন্ত্রের গণতান্ত্রিকরা সমালোচনা করে থাকেন, যে অবশ্যই যে অভিজাততন্ত্রে কি তাদের যারা আপন, তাদের যারা কাছের লোক, তাদের কি হয়, তাদের উপকার বেশি হয়, তাদের কল্যাণ বেশি হয়, তাই তো, তারা বেশি ফায়দা পায়। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেগুলো হয় না। কিন্তু হ্যাঁ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেও এই ধরনের অনেক কার্যকলাপ হয়, সেগুলো আমরা অসুবিধার দিক দিয়ে আমরা দেখাবো। তো এই যে গণতন্ত্রের যে দুর্বলতা, সেটা কি সমালোচনা, সেটাই হচ্ছে সমালোচকরা কি দেখাবে, দুর্বলতাটা দেখাবে। যে বৃহৎ রাষ্ট্রের পক্ষে গণতন্ত্র সম্ভব নয়, প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয়, সেক্ষেত্রে পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের ব্যবস্থা চালু হয়। এই যে আমরা যে একটু আগে আমাদের যে বর্তমান যে শাসন ব্যবস্থার উদাহরণ দিলাম, এটা হচ্ছে পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো এই আমাদের এইটা একটা বৃহৎ রাষ্ট্র, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করছি আমরাই ভোট দিয়ে, কিন্তু প্রত্যক্ষভাবে পারছি না, এত জনসংখ্যার ফলে প্রত্যক্ষভাবে সম্ভব নয়, তাই পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আশ্রয় নিতে হয়েছে। কিন্তু এই পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আশ্রয় নেওয়ার ফলে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, সেটা কি সবসময় রক্ষা হয়? হয় না। আমরা একজনকে নির্বাচিত করলাম, কিন্তু সে যে সবসময় জনগণের কথা অনুযায়ী ওখানে কাজ করবে, সেটা তো হয় না, হতে পারে না। তার নিজের মত অনুযায়ী তারা কাজ করবে, ওখানে মত পোষণ করবে, সিদ্ধান্ত নেবে। তাহলে সেই ক্ষেত্রে সেই অভিজাততন্ত্রের মতোই কিন্তু গণতন্ত্রের লিমিটেশন চলে আসে, তাই তো। গণতন্ত্রের দিকেও এরকম প্রশ্ন ওঠে যে তোমার কতিপয় যারা রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তি বা যারা ওই বিশেষ বা ওই পার্টিকুলার দলের সঙ্গে ঘুরে বা ওদের আপন কাছের মানুষ, তাদেরই কিন্তু বেশিরভাগ মানে কল্যাণগুলো, জনকল্যাণগুলো তাদের দিয়েই হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্রামের দিকে তো এটা প্রবল, শহরের দিকে এই ধরনের ব্যাপারগুলো, শহরের দিকেও প্রবল, কিন্তু শহরের দিকে অনেক সময় কি হয়, বেশিরভাগ মানুষ কিন্তু শহরে দেখবে ভোট, যে ভোট দেওয়া বা ভোট পড়ার যে ব্যাপারটা, বেশিরভাগ শহরের বেশিরভাগ অঞ্চলে কিন্তু এটা পার্সেন্টেজটা অনেক কম। বেশিরভাগ মানুষ কি থাকতে চায়, ইনডিফারেন্ট থাকতে চায়, তারা স্বতন্ত্র থাকতে চায়, তারা ওইসবের মাথা চায় না, এরকম অনেক মানুষ পাওয়া যাবে। কিন্তু যে কাজটা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, সেটাও কিন্তু ওই তোমার অভিজাততন্ত্রের মতোই একটা, যারা সেই দলের সেই পার্টির লোক, তাদের কল্যাণ। তো যাই হোক, এই সকল লিমিটেশন উঠে আসে, এই সকল অভিযোগ উঠে আসে, যেগুলো বাস্তব। আরেকটা কি গণতন্ত্রের দুর্বলতার দ্বিতীয় যেটা, যে অধিকাংশের শাসন, মেজরিটি রুল, কখনো কখনো সংখ্যালঘুর অধিকার উপেক্ষা করতে। এরকম ধরো, সংখ্যালঘু মানে একটা বিশেষ অঞ্চলে একটা বিশেষ সম্প্রদায় যারা সংখ্যায় অল্প। সংখ্যালঘু মানে কিন্তু মুসলমান নয়। আমাদের এখানে একটা ভুল ধারণা, এটা রাজনৈতিকভাবে প্রচার করা হয়
যে মুসলমানরাই শুধু সংখ্যালঘু, একদম নয়। সংখ্যালঘু মানে হচ্ছে যে যাদের সংখ্যাটা অল্প সেখানে মুসলিম আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, এখানে খ্রিস্টান আছে, এই সকল জৈন বললাম, জরাথুস্ট্র পার্সিয়ান, যারা এই রতন টাটা মারা গেলেন ওনারা কিন্তু পার্সিয়ান, তো জরাথুস্ট্রে বিশ্বাস করে, এই এরা কিন্তু সবাই কিন্তু এখানে সংখ্যালঘু। তো আবার যে দেশে খ্রিস্টান মেজরিটি সেখানে কিন্তু খ্রিস্টান বাদ দিয়ে অপর সকল সবাই কিন্তু সংখ্যালঘু। যেখানে মুসলিম মেজরিটি সেখানে মুসলিম বাদ দিয়ে অপর সকল তারা কিন্তু কি সংখ্যালঘু। তো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই সংখ্যালঘুদের অধিকারও কিন্তু অনেক সময় উপেক্ষিত হয়। তো হয়তো নির্বাচন যাকে করা হলো সে তাদের নিয়ে কিছু ভাবলোই না, এরকম হতে পারে। তৃতীয়ত, নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত স্বার্থ ও গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিলে গণতন্ত্র বিকৃত হয়ে যায়, যেটা আলটিমেট আর কি। নির্বাচিত যে প্রতিনিধি এমএলএ এমপিরা তারা তো সাধারণ মানুষের যে চাহিদা তার উপর গুরুত্ব না দিয়ে তাদের দলীয় যে বিধি নির্দেশ, সেই নির্দেশ অথবা তাদের নিজস্ব যে মতামত সেই নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে চলে। যার ফলে কি হয় যে দেশে সাধারণ মানুষদের বা দেশের বেশিরভাগ জনগণের চাহিদার পরিবর্তে তাদের নিজেদের চাহিদা দিক দিয়ে কিন্তু দেশ পরিচালিত হয়। তো এই সকল দুর্বলতা ছাড়াও প্লেটো আরো কিছু দুর্বলতা দেখিয়েছেন গণতন্ত্রের। প্লেটো এই প্রসঙ্গে একটা কিছু কথা বলে রাখি যে প্লেটোর আদর্শ রাষ্ট্র তোমরা সবাই পড়েছো হয়তো। তো প্লেটো তার আদর্শ রাষ্ট্রের রিপাবলিকে, মাস্টার্সে দেখবে অনেক ইউনিভার্সিটিতে এই পাঠ্য ছিল। আদর্শ রাষ্ট্রে প্লেটো একটা বিভাজন দিয়েছেন যে কিভাবে আমাদের রাজা নির্বাচিত করা হবে, দার্শনিক রাজার যে প্লেটোর কনসেপ্ট সেটা যে রিপাবলিকে তিনি দিয়ে ওখানে উল্লেখ করেছেন যে 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, প্রাথমিক শিক্ষা। 18 থেকে 18-র পর বাছাই হবে। 16 থেকে 18 পর্যন্ত কি বাধ্যতামূলক শিক্ষা সকলের জন্য, সেটা কে করবে, সেই শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র। 18 বছর বয়সে কি হবে, বাছাই হবে। সেই বাছাইয়ের মধ্যে বাছাই করা হবে 3টে দিক দিয়ে। এটা অনেকটা আমাদের আদি যে সমাজ ব্যবস্থা গুণ এবং কর্মের ভিত্তিতে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটারও কিন্তু সিগনিফিকেন্স পাওয়া যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা বংশ পরম্পরায় হওয়ার ফলে আমাদের যত সমস্যার সৃষ্টি। তো ওখানেও কিন্তু এখানেও যেমন গুণ কর্মের ভিত্তিতে স্তর বাই স্তর আমাদের কি বলবো আমাদের বর্ণের সৃষ্টি হয়েছিল, ঠিক প্লেটো কিন্তু সেই একই ধরনের কথা তিনি বলেছেন রিপাবলিকে কিছুটা। তো রিপাবলিকে তিনি বলছেন যে 18 বছর বয়সে যখন বাছাই হবে, বাছাইয়ে কি হবে না, একটা হচ্ছে স্বর্ণ শ্রেণীর, একটা রৌপ্য শ্রেণীর, আর একটা ব্রোঞ্জ শ্রেণীর মানুষ বাছাই করা হবে। স্বর্ণ শ্রেণীর মানুষ যারা, তারা হবে সংখ্যায় অল্প, তারা হবে ধীর স্থির শান্ত, তারা হবে নৈতিকতায় স্থির, তারা কি নৈতিকতায় স্থির, এবং তারা সিদ্ধান্ত গ্রহণে তারা পারদর্শী, তাই তো, কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে তারা অটল, মানে একটা পার্টিকুলার সিদ্ধান্তেই তারা নিশ্চিতভাবে থাকে, এবং কি তাদের কোনো সংসার, মানে এই যে স্বর্ণ শ্রেণী তাদের, সংসারের ব্যাপারটা পরে বলছি, এই যে স্বর্ণ শ্রেণী তাহলে তারা কি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা বুদ্ধিমান, যারা নৈতিকতায় স্থির, যারা সিদ্ধান্ত গ্রহণে কি বলবো পারদর্শী এবং অটল, তারা হবে স্বর্ণ শ্রেণীর, তারা হবে সংখ্যায় কতিপয় অল্প, তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় যেটা,
সেটা কি না, সেটা হলো রৌপ্য শ্রেণী। রৌপ্য শ্রেণী কোনটা? মানে যে যারা কি বলবো, শরীরের শক্ত সামর্থ্য, যারা লম্বা পাল্লা, হুম তাদের সংখ্যাটা স্বর্ণ শ্রেণীর তুলনায় একটু কম। তারা কি একেবারে সব দিক থেকে মিক নয়, তারা মিডিয়াম, কিন্তু তারা বেশিরভাগটা কি, তারা হৃষ্টপুষ্ট, এবং তারা যুদ্ধ বিগ্রহে আগ্রহী। তারা হবে কি রৌপ্য শ্রেণী। আর তৃতীয়ত যারা সব দিক থেকে মিত, যাদের মধ্যে বুদ্ধিদীপ্তি প্রখর নয়, যারা শরীরের দিক থেকে অতটা শক্ত সামর্থ্য নয়, তারা হবে যারা, অর্থাৎ যারা সকল দিক থেকে মিত বা সকল দিক থেকে যারা ডাউন, তারা কি, তারা ব্রোঞ্জ ক্যাটাগরি। তো এই তিনটে ক্যাটাগরির মানুষ, ব্রোঞ্জ ক্যাটাগরির মানুষ একটা সমাজে সবচেয়ে বেশি থাকবে। তারপরে থাকবে কি বলে রৌপ্য শ্রেণী, একেবারে উপরে কতিপয় থাকবে তারা স্বর্ণ শ্রেণী। এই স্বর্ণ শ্রেণীর যারা মানুষ থাকবে তাদেরকে ইউজ করা হবে কিসের জন্য, যে তারা কি করবে, দেশ পরিচালনা করবে। দ্বিতীয়ত যারা, তারা কি করবে, দেশ রক্ষা করবে, তারা হবে আর্ম পাওয়ার দেশে। তৃতীয় যে ব্রোঞ্জ শ্রেণীর মানুষ, তারা দেশের অন্যান্য নাগরিক। তো এই প্রথম যে স্বর্ণ শ্রেণীর যে যারা হবে ব্যক্তি, যারা দেশ পরিচালনা, তারাই হবে প্রকৃতপক্ষে কি দার্শনিক রাজা। তো এই যে প্লেটোর দার্শনিক রাজার কনসেপ্ট এখান থেকেই। তো এদের কি, এরা কিন্তু বিবাহাদি করতে পারবে না, টোটালটাই তাদের জীবনের 100% তাদেরকে কিসের জন্য দিতে হবে, দেশের জন্য দিতে হবে। তাদের নিজস্ব সম্পত্তি বলে থাকবে না, ধন সম্পদ, নিজস্ব অর্থ থাকবে না, নিজস্ব তাদের স্ত্রী থাকবে না, তাদের বিবাহাদি নিষেধ। এই সকল কিছুই তারা ত্যাগ করে শুধুমাত্র দেশের জন্য, দেশের ভালোর জন্য কাজ করবে, দেশ পরিচালনা করবে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী তারা, তাদের সকলগুলোই তাদের মধ্যে থাকবে। বিশেষ করে অর্থের ব্যাপারটা, সম্পদের ব্যাপারটা, এটা কিন্তু তিনি বলেছেন কি, যে ওই তৃতীয় শ্রেণী ব্রোঞ্জ ক্যাটাগরি তাদেরই বেশি থাকা উচিত। কেননা অর্থের ব্যাপারটা যদি এদের মধ্যেও বেশি চলে আসে, রৌপ্য ক্যাটাগরির যারা মানুষ, যারা ক্ষত্রিয় অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কনসেপ্টে, তাদেরও কিন্তু তাহলে কি হবে, আস্তে আস্তে না ভোগের প্রাধান্য বেড়ে যাবে। ভোগের প্রাধান্য বেড়ে গেলে তাদের নিজস্ব কাজ করতে তাদের অসুবিধা হবে। তো যাই হোক, এবং এই তিনটে কি করবে, তিনটের মধ্যে কিন্তু একে অপরকে সম্মান, তিনটের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ হয়েই থাকবে। যে এই যারা স্বর্ণ ক্যাটাগরি, তাদের সকল কিছুতে মান্যতা, সকল কিছু মেনে চলবে কি রৌপ্য ক্যাটাগরি, আর রৌপ্য ক্যাটাগরির সকল কিছু মেনে চলবে কারা, জনগণ, তাই তো। তো যাই হোক, তাহলে প্লেটো যে কনসেপ্ট বলেছিলেন রাষ্ট্র সম্পর্কে, সেটা কিন্তু যে ন্যায়ের কনসেপ্ট যে প্লেটো, সেখানে আদর্শ, সেখান থেকে কি আদর্শ, যে রাজা মানে রাজা কে হবে, দার্শনিক হতে হবে তাকে, দার্শনিক রাজার কনসেপ্ট এসেছিল। তিনি কিন্তু বলছেন, তিনি কিন্তু গণতন্ত্রের একেবারে বিরোধী। কেন বিরোধী না, তিনি গণতন্ত্রের অনেক দোষ দেখাচ্ছেন। কি, প্লেটো গণতান্ত্রিক আদর্শের স্বাধীনতা ও সাম্যের বৈশিষ্ট্যের সমালোচনা করেন। দেখো, আমরা গণতান্ত্রিক আদর্শের প্রধান বৈশিষ্ট্যের তিনটে জিনিস পেয়েছিলাম, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। কিন্তু প্লেটো বলছেন যে স্বাধীনতা সাম্যের বৈশিষ্ট্যের সমালোচনা করে তিনি বলেন কি, যে অধিকাংশ জনগণ অজ্ঞ, অশিক্ষিত, তাদের কর্ম স্বাধীনতা রাষ্ট্রের ক্ষতি করতে পারে। যে কোন কর্মটা রাষ্ট্রের বিপক্ষে যাবে, রাষ্ট্রের ক্ষতি সাধন হবে, কোনটা রাষ্ট্রের পক্ষে বা রাষ্ট্রের উন্নতি হবে, সেই বোধটা নির্ধারণ করা, এই একেবারে যারা সব দিক দিয়ে মিথ, যারা ব্রোঞ্জ ক্যাটাগরি, তাদের পক্ষে নির্ধারণ করা খুব কঠিন হয়ে যায়। তো তার জন্য কি স্বাধীনতা এবং সাম্য, এইটা টিকিয়ে রাখা, এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আর সাম্যবাদী শাসন ব্যবস্থায় ব্যক্তির প্রকৃত যোগ্যতা ও সামর্থ্য অনুসারে পদ ও মর্যাদা দেওয়াই আদর্শ। এটা ঠিক যে সাম্যবাদীতে কি প্রকৃত যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে পদ ও মর্যাদা দেওয়া, এটাই হচ্ছে আদর্শ। যেমন ওই যে আমরা বললাম যে
কে কোন ক্যাটাগরি সেই হিসাবে নির্ধারণ করে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেটা কিন্তু হয় না বা হতে পারে না। কেন না, এইটা তো একটা কথার কথা বলা হলো যে এটা ব্রোঞ্জ ক্যাটাগরির মানুষেরা তারা কি অজ্ঞ এবং অশিক্ষিত, তারা সব দিক থেকে মিথ, তারা কোনো বিষয়েই পারদর্শী নয়। তাহলে তাদের যদি কর্মস্বাধীনতা দেওয়া হয় তাহলে কি রাষ্ট্রের ক্ষতি হতে পারে? এখন তাদের বোধ নেই যে আমার পক্ষে কোন কর্মটা করা উচিত, কোন কর্মটা করা উচিত নয়। তো এছাড়াও অনেক সমালোচনা প্লেটো করেছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একদম নয়, যে ডেমোক্রেসি, যে তিনি বলছেন যে সকল জনগণ নির্বাচিত, মানে এর ডেমোক্রেসির পরেই, ডেমোক্রেসি মানে কি নির্বাচিত সরকার, আর নির্বাচিত সরকার বলছে যে এই ডেমোক্রেসি বা গণতন্ত্র এর পরে প্লেটো বলছেন যে যথেচ্ছাচার মানে যথেচ্ছভাবে সমাজ যথেচ্ছাচারের দিকে এগিয়ে যাবে গণতন্ত্রের পর, গণতন্ত্রের কিছু পরপরই। কেন না, গণতন্ত্রের যে নির্বাচিত বা পরোক্ষ প্রতিনিধিমূলক যে গণতন্ত্র, এতে কি জনগণের প্রকৃত স্বার্থ, প্রকৃত বেসিক যে জনগণের যে নিডস গুলো, সেই নিডস গুলো সেগুলো নিয়ে কিন্তু হয়তো আলোচনা বা সেগুলো সম্পর্কে তোমার চিন্তা ভাবনা হয়তো হবেই না। যার ফলে কি হবে, যে যার নিজের মতো জীবন ধারণ করবে, হ্যাঁ, ভোটের সময় ভোট দেবে, সেই ভোট দেওয়াটাও কিন্তু প্রভাবিত করবে কোন একটা বিশেষ গোষ্ঠী, যেটা বর্তমানে হচ্ছে, একেবারে প্লেটোর কথা, প্রভাবিত করতে পারে, যেন তেন প্রকারণে প্রভাবিত করে ভোটটা নিয়ে নিয়ে নিজের মতো চালানো, এই সকল টোটাল বিষয়গুলো কিন্তু প্লেটো বলে গেছেন। এবং যার ফলস্বরূপ সমাজে কিন্তু সেই আদিম মাৎসন্যায় টাইপের একটা সমাজ ব্যবস্থা গঠিত হবে, যে জোর যার মুলুকদার, যার হাতে রাজনৈতিক পাওয়ার সেই পাওয়ারফুল ব্যক্তি, সেই উচ্চস্থানীয়, আর যার মধ্যে রাজনৈতিক পাওয়ার নেই সেই নিম্নস্থানীয় বা তোমার সেই সব দিক থেকে সেই সব দিক থেকে বঞ্চিত। তো যাই হোক, এটা হচ্ছে প্লেটোর তোমার সমালোচনা। এরপর যেটা রাফেল কি বলছেন, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মধ্যে একটা পার্থক্য দেখাচ্ছেন। স্বাধীনতা ব্যক্তিগত দায়িত্ববোধের সঙ্গে জড়িত, যে আমরা কি করব না করব, কি করা উচিত না উচিত, এটা কিন্তু স্বাধীনতার মধ্যে তিনি ফেলছেন। শুধুমাত্র আমি যা খুশি করতে পারি এটাই স্বাধীনতা, এটা নয়। আমার যে আমার নিজের দায়িত্ববোধ, ব্যক্তিগত দায়িত্ববোধ, এটাকে তিনি কি স্বাধীনতার মধ্যে ফেলছেন। ভ্রাতৃত্ব কি সাধারণের দায়িত্ববোধ এবং গোষ্ঠী কল্যাণের সঙ্গে সম্পর্কিত। ভ্রাতৃত্ববোধ সকলে আমি মুখে বলে দিলাম ভাই ভাই, সেটা নয়। যে সাধারণের দায়িত্ববোধ, সকল সাধারণই আমার ভাই, মানে তার দায়িত্ব নিতে হবে, এবং মানে ব্যক্তির থেকে শুরু করে গোষ্ঠী কল্যাণ, যে সবাই যদি ভাই হয় সবার কল্যাণ সাধন করা আমার কর্তব্য। আর সাম্যবাদী যে কনসেপ্ট, সেখানে কি বলছেন, যে সাম্যবাদী সমাজে ভ্রাতৃত্বের উপর গুরুত্ব, উদারপন্থী গণতন্ত্রের স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যে সাম্যবাদী যে সমাজতন্ত্র, যে সাম্যের কি বলে আমরা যেটাকে বলছি সমাজতন্ত্র, তারপরে সাম্যবাদী, তো সেই সাম্যবাদী সমাজে কি ভ্রাতৃত্বের উপর গুরুত্ব দেওয়া হয়, আর গণতন্ত্রের কি, বিশেষ করে উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই আমাদের যেটা এটা উদারনৈতিক গণতন্ত্র, এখানে কি স্বাধীনতা, আমি কাকে নির্বাচন, আমার স্বাধীনতা এইটুকুই যে আমি কাকে নির্বাচন করবো, বাকিটার স্বাধীনতা নেই। এই দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে কথা বললেই তখন কিন্তু সরকার চড়াও হচ্ছে তার উপর, কিন্তু এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটা কিন্তু বৈশিষ্ট্য নয়। এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য মধ্যে পড়ে না। যাই হোক, এখানে কিছু আমি গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো বলে দিচ্ছি সেগুলো করে রাখবে। মূল যেটা ম্যাকেনজি এবং আব্রাহাম লিঙ্কনের যে কথা। তো এরপর যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে দুটো প্রকার, তো একটা হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনটা না, যেটা ডাইরেক্টলি সেই রাষ্ট্রের সকল জনগণ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট স্থানে বা জায়গায় একত্রিত হয়ে সরাসরি
হ্যাঁ, কোনো একজনকে বা কিছু জনকে, শাসক গোষ্ঠীকে নির্বাচিত করবে, এটা হচ্ছে কি প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এটা কোথায় প্রচলিত ছিল না? প্রাচীন গ্রিসে। কোথায় না? প্রাচীন গ্রিসের কিছু জায়গা আছে, সেখানে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা প্রচলিত ছিল। অ্যাথেন্স শহর, প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। অ্যাথেন্সে ওই প্রত্যক্ষ গণতন্ত্র, সবাই একটা জায়গায় মিলিত হতো এবং মিলিত হয়ে সবাই মিলে কোনো মানে কিছু জনকে তারা নির্বাচিত করতো শাসক হিসাবে। একজনকে তো শাসক হিসাবে, মূল শাসক প্রধান, আর বাকি কিছু জনকে তাদের শাসকের হেল্প করার জন্য কিছু গোষ্ঠী নির্বাচন করা হতো, যেটা ডাইরেক্টলি, সরাসরি সকল মানুষ একত্রিত হয়ে, এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। তো এই প্রত্যক্ষ গণতন্ত্র, এটা কিন্তু আরেকটা ব্যাপার এটাও মনে রাখবে যে বর্তমানকালে জনসংখ্যা কম থাকার জন্য কিছু অঞ্চলে, যেমন সুইজারল্যান্ডের ক্ষুদ্র ক্যান্টন যেগুলো আছে, ওদের ক্যান্টন বলে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্লক আছে, সেই ব্লকগুলোকে ক্যান্টন বলে। তো সেখানেও কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায়, কেননা ওইসব দেশে ওদের জনসংখ্যা প্রচুর কম। আমাদের ভারতবর্ষে এখন চীনকেও ছাপিয়ে গেছে, 142 বলছে। আমার ধারণা ওটা 150-এর উপরে, হয়তো 60-এর কাছাকাছি চলে গেছে। কারণ আমাদের ভারতবর্ষে অনেক জায়গাতেই ঠিকঠাক ভাবে জনগণনা সম্ভব হয় না বা হবেও না। তো এই যে এত বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যা কোনো একটা জায়গায় কি একত্রিত হয়ে সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে এদের ক্ষেত্রে সম্ভব নয় প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাদের জনসংখ্যা অতি অল্প, তাদের ক্ষেত্রে সম্ভব হলেও বা হতে পারে, যেমন প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহরে, আর তোমার বর্তমানকালে সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনে এটা প্রচলিত আছে এখন। তো এটা মনে রাখবে, এই দু একটা শব্দ। আর এর কিছু সুবিধাও আছে, যে সক্রিয়ভাবে জনগণ অংশগ্রহণ করতে পারে ডাইরেক্টলি। আইন প্রণয়ন, শাসন কার্য সম্পর্কে কি জনগণের অবজ্ঞা থাকে না, জনগণ ডাইরেক্টলি সবকিছু সম্পর্কে সচেতন থাকে, জানতে পারে। আর স্বৈরাচারের সম্ভাবনা কম থাকে, যে যদি স্বৈরাচারী গিরি করে, আবার সবাই মিলে একত্রিত হয়ে আবার অন্য একজনকে নির্বাচিত করে দেওয়া যাবে। আর অসুবিধাও হচ্ছে কি, এই যে যেটা বললাম, যে বৃহৎ রাষ্ট্রে, বৃহৎ জনসংখ্যাপূর্ণ, বিপুল জনসংখ্যাপূর্ণ রাষ্ট্রের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যাকর, এটা সম্ভব নয়। আর কি, যে সাধারণ জনগণের মধ্যে গভীর রাষ্ট্রীয় জ্ঞান ও দূরদর্শিতা কম থাকে। আবার কি, প্লেটো কি বলছেন অসুবিধার কথা এই প্রত্যক্ষ গণতান্ত্রিক? ওই আগে যা বললেন সেই একই, যে মূর্খ অজ্ঞ ব্যক্তির শাসনতন্ত্র হিসেবে প্রত্যক্ষ গণতন্ত্রকে সমালোচনা তিনি করেছেন। কেন না, যে নির্বাচিত হবে, সে মানে সবাই মিলে নির্বাচন যে করবে, নির্বাচন করবে, বেশিরভাগটা কি সাধারণ মানুষ, মানে কি ব্রোঞ্জ শ্রেণীর মানুষ। তারা সব বিষয়ে পারদর্শী নাও হতে পারে, অজ্ঞ হতে পারে। সেই ক্ষেত্রে তাদের নির্বাচন যাকে করা হবে, হয়তো কোনো অজ্ঞ ব্যক্তিকে নির্বাচন করা হলো, সে রাজনৈতিক বিষয় সম্পর্কে সে খুব বেশি বিস্তারিত জানে না, সে অজ্ঞ। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কষ্টকর হয়ে পড়ে। পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিমূলক গণতন্ত্র, এটা হচ্ছে আমাদের বর্তমান বেশিরভাগ আমাদের যে শাসন ব্যবস্থা, সেটাই কিন্তু পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো এখানে মূলত যে এখানে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ মূলত তিন ভাবে থাকে, একটা হচ্ছে আইন প্রণয়ন, একটা শাসন, একটা হচ্ছে বিচার। তো একটা মানে যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মূলত তিনটে, একটা হচ্ছে আইন, একটা শাসন, একটা বিচার। যে কোনো দেশের গণতান্ত্রিক যে দেশের, দেখবে আমাদের ভারতবর্ষেও যে তিনটে মূল যে ক্ষমতার বিভাগ, টোটাল ক্ষমতাটা দেখো তিনটে দিক দিয়ে, একটা হচ্ছে আইন, একটা শাসন, একটা বিচার। তো আমাদের আইনসভা আছে, আমাদের শাসনের জন্য আমাদের কোর্ট আছে, তাই তো? আমাদের সরি, শাসনের জন্য আমাদের কি বলে, আমাদের মানে বিচারের পর যেটা আর কি, ওটা কি বলে, জেলখানা, এখন শোধনাগার, সংশোধনাগার। আবার কি, বিচার, জুডিশিয়াল, যারা বিচার করবে। আর সেই শাসন যে মানে প্রকৃত এতে নিয়ে যাবে, হ্যাঁ, তাদের জন্য কিছু লোক আছে। আইন প্রণয়ন যারা করবে, আইন প্রণয়ন যারা করবে যারা
জনগণের দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি তারা আইন প্রণয়ন করবে। শাসন করবে কারা? না সেই নির্বাচিত যারা তারা আইন প্রণয়ন করবে। যে কোনো আইন দেখবে আমাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থেকে পাস হতে হয়, তবে সেই আইনটা কার্যকর। তো যদি কোনো একটা কক্ষে যদি বাধা প্রদান হয়ে যায় তাহলে কিন্তু কার্যকর হবে না। এবং আইন কিভাবে হয়? না মেজরিটি অফ এমপি ভোট থাকতে হবে, তাই তো? মেজরিটি অফ এমপি মানে বেশি সংখ্যক, হয়তো 100টা এমপি আছে, তার মধ্যে 51 জনকে অন্তত পক্ষে এগ্রি করতে হবে, অন্তত পক্ষে 51, তাহলে কি মেজরিটি হয়ে যাচ্ছে, তবে সেই আইনটা পাস হবে। তো যাই হোক, এটা হচ্ছে আইন প্রণয়ন। শাসন কোনটা? আইন বাদ দিয়ে যেগুলো আমাদের এই যে ধরো এসডিও, ভিডিও, পুলিশ, এই যে ব্যাপারগুলো, ডিএম, এই টোটালটা এরা কিন্তু শাসনের যে আমাদের যে শাসন বিভাগ আর কি, আমাদের সেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত এগুলো বিভিন্ন ব্রাঞ্চ। আর কি আরেকটা যেটা হচ্ছে জুডিশিয়াল, যেটা বিচার, যেটা একদম ডাইরেক্টলি কোর্টের ব্যাপার। তো এই তিনটে দিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা প্রত্যেক দেশেই কিন্তু এই সেম। এরপর এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেক ভাগ আছে, তার মধ্যে প্রধান ভাগ হচ্ছে কি যে উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র। আরেকটা যেটা আগে প্রচলিত ছিল যেটা হচ্ছে বুর্জোয়া তন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র। অনেকে বলে যে গণতন্ত্র না ছাই কিছুই নয়, আসলে বুর্জোয়া তন্ত্র, যেটা মার্কস বলেছেন যে গণতন্ত্র আর কি, গণতন্ত্রের শাসন, যে ওখানে নামের জনগণের ভোট নেওয়া হয়, তাদের মতামতটা নামের নিতে হয় বলে নেওয়া হয়, সেটা হচ্ছে বুর্জোয়া তন্ত্র বা বুর্জোয়া গণতন্ত্র। কিন্তু আমাদের মূল পাঠ্য হচ্ছে দুটো, একটা উদারনৈতিক, একটা সমাজতান্ত্রিক। উদারনৈতিক গণতন্ত্রের উদাহরণ হচ্ছে আমাদের ভারতবর্ষ, সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদাহরণ হচ্ছে চীন, একদম আমাদের চোখের সামনে। তো তাহলে বুঝতে পারবে, আগে ছিল চীন, রাশিয়া দুটোই। তো আর এই উদারনৈতিক গণতন্ত্র পৃথিবীর বেশিরভাগ দেশে, যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মানি, বাংলাদেশ, তো এখানে এই যে উদারনৈতিক গণতন্ত্র, এখানে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মানি, বাংলাদেশ, এদের সবার কিন্তু কনস্টিটিউশনের পার্থক্য আছে, হ্যাঁ, এদের নিয়ম নীতির পার্থক্য আছে, তথাপি সবাই কিন্তু উদারনৈতিক গণতন্ত্র। কারো একদলীয় দুদলীয় শাসন ব্যবস্থা আমেরিকা, ইংল্যান্ড, ইংল্যান্ডে বহুদলীয় এখন হয়ে গেছে, বহুদলীয়। আমেরিকায় দুদলীয় শাসন ব্যবস্থা, দুটোর বেশি দল নাই। ভারতবর্ষ বহুদলীয়। আবার কিন্তু দেখো কোন দেশে রাষ্ট্রপতি প্রধান, আমেরিকা। ভারতে কি প্রধানমন্ত্রী প্রধান, তাই তো? রাশিয়াটা চেঞ্জেবল, কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী। তো গ্রিনটি করলে তো এর মধ্যে ভাগ আছে, তথাপি সবাই কিন্তু উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে পড়ে। কেন না? এইটা পরোক্ষ গণতন্ত্র, তাই তো? কিন্তু পরোক্ষ গণতন্ত্র হলেও কিছু বিষয়ে এদের মধ্যে উদারনীতি বর্তমান, যেমন হচ্ছে কি সম্পদ, শিল্প, বিশেষ করে সম্পদ এবং শিল্প এবং তোমার কি বলে শিক্ষা, এই মানে প্রধান তিনটে জিনিস, শিল্প, সম্পদ, শিক্ষা, এই তিনটে বিষয়ে কিছুটা উদার ভাব এর মধ্যে আছে। মানে কিছু আছে সরকারি মালিকানায়, কিছু আছে ব্যক্তি মানে কিছু ব্যক্তি মালিকানায়, কিছু রাষ্ট্রীয় মালিকানা। তো এর মধ্যে উদার নীতি বর্তমান আমাদের ভারতবর্ষে দেখো যে কিছু সম্পদ মানে সরকারের আন্ডারেও আছে, যেগুলো রাষ্ট্রীয় সম্পদ, আবার কিছু সম্পদ ব্যক্তি মালিকানাতেও আছে। এটা হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা বৈশিষ্ট্য। তো এটা কিন্তু এই সকল যে দেশগুলো, সকলের মধ্যেই কিন্তু এগুলো আছে। এটা ঠিক বুর্জোয়া গণতন্ত্র থেকে উদ্ভূত। কেন না এর আগে ঠিক বুর্জোয়া গণতন্ত্র ছিল, সেখানে টোটালটাই ছিল কি ব্যক্তি মালিকানায়, কতিপয় ব্যক্তি, ওই যে বললাম। কিন্তু এখানে কি করা হচ্ছে না, এখানে কিছু সম্পদ রাষ্ট্রের আন্ডারে থাকছে। দেখো আমি যে তিনটে জিনিস বললাম, সম্পদ, শিক্ষা এবং শিল্প, কিছু শিল্প আছে সরকারি শিল্প, কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি, কিছু তোমার
ধন সম্পদ, ল্যান্ড, সেটাও কিন্তু সরকারি। তো আর কিছু আছে প্রাইভেট বা ব্যক্তি মালিকানা। আর এখানে কিন্তু কিছু বিষয়ে দুটো যে শাসন ব্যবস্থা, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক, এই সরি উদারনৈতিক এবং সমাজতান্ত্রিকের মধ্যে কিছু বিষয় আবার মিল আছে, দুটোই নির্বাচিত। হ্যাঁ, দুটোতেই কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান প্রাধান্য, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। আর কি না, তোমার ভোটাধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, নির্ধারিত মেয়াদ শেষে ভোটের মাধ্যমে নতুন নির্বাচন, এই সকল বিষয়গুলোতে দুটোর মধ্যে কিন্তু মিলও আছে। তো যাই হোক, আরেকটা কি সর্বোচ্চ আদালতের সার্বভৌম ক্ষমতা, এটাও কিন্তু আছে কোথায় না উদারনৈতিক গণতন্ত্রে। তাহলে উদারনৈতিক গণতন্ত্রটাকে উদারনৈতিক, উদার বলা হচ্ছে কি না বিশেষত না জীবন, সম্পত্তি, শিক্ষা, ধর্ম, ভোটাধিকার, এই সকল বিষয়ে কি স্বাধীনতা তো আছেই, তার সঙ্গেও তিনটে বিষয়, একটা হচ্ছে শিক্ষা, শিল্প, আর একটা হচ্ছে সম্পদ, এই বিষয়ে এই নীতি, এই কি বলবো গণতন্ত্রের এই নীতি কিছুটা উদার মত পোষণ করেছে, সেই জন্য এটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র। কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে শুধুমাত্র পার্থক্য কোনটা না, যেটা বলছিলাম যে এখানে কি, এখানে বহুদলীয় শাসন ব্যবস্থা নয়, একদলীয় শাসন ব্যবস্থা, তাই তো, একটাই দল। এখানে কি না ব্যক্তিগত সম্পত্তি নেই, ওটা বারবার বলেছি, এখানে সব সম্পত্তি রাষ্ট্রীয়, তাই তো, এখানে সব সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি, সকল কিছুই রাষ্ট্র দ্বারা নির্ধারিত। প্রাইভেট প্রাইভেট মানে কি বলবো সম্পত্তি বলে কিছু থাকবে না, সবই সরকার, সরকার নিজের প্রয়োজনে যেমন করে খুশি ব্যবহার করতে পারে। আবার কি না এখানে একদলীয় শাসন ব্যবস্থা, সেই শাসনে কি না যেখানে সর্বহারা শ্রমিক এবং কৃষক শ্রেণী, হ্যাঁ সবাই মানে একটাই শ্রেণী, সর্বহারা শ্রেণী। এখানে শ্রমিক আর কৃষক শ্রেণীতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, মূলত সর্বহারা শ্রমিক কৃষক মানে যারা শ্রমজীবী, যে কোনো শ্রম, এই শ্রম মানে ধরো সবাই কিন্তু দেখো কোনো না কোনো ভাবে শ্রম করছি, আমরাও কিন্তু এক একজন শ্রমিক। তো আমরা পড়াচ্ছি, আমাদের কাজটা কি, আমরাও কাজ করছি, আমরা পড়াচ্ছি, আমরাও কিন্তু অ্যাকচুয়ালি শ্রমিক, আমরা সফিস্টিকেটেড শ্রমিক আর কি, আর এই পার্থক্য। তো এটা হচ্ছে, এই কনসেপ্ট হচ্ছে কোথায় না এই সমাজতান্ত্রিক গণতন্ত্রে, যে সবাই কি, সবাই কোনো না কোনো ভাবে শ্রমিক, সবারই কোনো না কোনো ভাবে শ্রমের মূল্য আছে, তাই তো, শ্রম ভিন্ন কিন্তু কেউ তোমার জীবিকা অর্জন করতে পারে না। এবং কি না এই সবাইকে নিয়ে একটাই মাত্র দল, একটাই মাত্র মানে রাজনৈতিক দল থাকবে। তো সেখান থেকেই সমস্ত দেশ পরিচালিত হবে এবং সমস্ত সম্পত্তি থাকবে রাষ্ট্রের বা দেশের, শ্রেণী বৈষম্য বা শ্রেণী দ্বন্দ্ব থাকে না। এখানে কি যে সম্পদ যেহেতু রাষ্ট্রের হাতে, বেশিরভাগ দ্বন্দ্বটা তো আসে অর্থ সম্পদ দিয়ে, সেটাকেও এরা পরবর্তী ক্ষেত্রে ভাবলেন যে এইটাকে উদারনৈতিক গণতন্ত্র, ওইটা শুধু উদার ওই দুটো তিনটে বিষয়ে, কিন্তু এখানে কি, এখানে যেহেতু ওগুলোও রাষ্ট্রের হাতে, সেহেতু শ্রেণীদ্বন্দ্ব বা শ্রেণী বৈষম্য থাকে না, স্কুল সবই সরকারের আন্ডারে, শিক্ষাটা সরকারি আন্ডারে, হ্যাঁ বেসরকারি শিক্ষা চলবে না, চীনে একদম নিষিদ্ধ। আবার কি সম্পদ সেটাও রাষ্ট্রের হাতে, সরকার যদি চায় এর অর্থ কম আছে, সম্পদ কম আছে, ওকে কিছু দিয়ে, ওকে কোনো একটা কিছু হেল্প করে তাকে কোনো কিছুতে এস্টাবলিশ করা, সেটা সরকার চাইলে পারবে, কিন্তু আমাদের এখানে ওটা করতে গেলে অনেক সমস্যা হবে না। তো যাই হোক, এখানে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়, অন্ন বস্ত্র বাসস্থান, সেটাও মানে যেটা যেটা আমাদের প্রাথমিক যে চাহিদা সেটা নিশ্চিত হয়, সেটা কে নিশ্চিত করে, রাষ্ট্র নিশ্চিত করে। অন্ন বস্ত্র বাসস্থানের বাসস্থান নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে এই সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের। রাষ্ট্র ইউটিলাইজ করে সমস্ত সম্পদের এবং সকলের মধ্যে সমানভাবে বন্টন করার ব্যবস্থা করে। ইভেন এমনকি যে উপার্জিত যে অর্থ, চীনে এরকম হয় যে উপার্জিত যে অর্থ সেটাও কিন্তু যে সারা জীবন তোমার থাকবে সেটা নাও হতে পারে,
সরকার যদি চায় যে বেশি হয়ে গেছে, এর থেকে একটু নিয়ে নেওয়া হোক, এটা অন্য কাজে ব্যবহার করতেই পারে, সেটা মানুষের বলার কোনো রাইট নেই। তো এটা হলো কি, যেটা মূল বৈশিষ্ট্য লাস্টের, যে সাম্যবাদ প্রতিষ্ঠার পূর্ববর্তী এক অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। মার্কস যেটা বলেছেন যে সাম্যবাদের কথা, যে যেখানে সবাই হবে সমান, তাহলে এই সমাজতান্ত্রিক গণতন্ত্রে বা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেখানে তবুও কিন্তু কি থাকে না, পরিচালন ব্যবস্থা থাকে, আর্ম ফোর্স থাকে, বাকিগুলো পুরোটাই সাম্যবাদীর মতোই, টোটালটাই ইকুয়াল। কিন্তু এর পরেও একটা রাষ্ট্র ব্যবস্থার কল্পনা করেছেন, যেটা কাল্পনিক, আর এই প্রথম যেটা আলোচনা করছি এটাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এটা বৈজ্ঞানিক, আর পরে যেটা একটা সমাজ ব্যবস্থা আসবে যেখানে রাষ্ট্র ব্যবস্থাও থাকবে না, আর্মফোর্সও থাকবে না, সবাই নিজের অন্তর্নিহিত শক্তির দ্বারা কি পরিচালিত হবে, এরকম একটা সমাজ ব্যবস্থা, সেটা হচ্ছে মার্ক্সের কমিউনিজম বা কাল্পনিক সমাজতন্ত্র। তো যাই হোক, এই হলো আমাদের আজকের মূল পাঠ্য। তো এখানে একটা দেখবে ছক করে দিয়েছি যে মূল পার্থক্য কি। উদারনৈতিক গণতন্ত্রের শ্রেণীগত বৈষম্য শিকার ধনী দরিদ্র সহাবস্থান, এটা বলা হয়েছে, কিন্তু এখানে প্রলেতারিয়াত শ্রেণী। উদারনৈতিক গণতন্ত্রে বহুদলীয় প্রতিযোগিতামূলক গণতন্ত্র, মানে প্রচুর দল। বর্তমান ভারতে কি হচ্ছে, একদল, মানে আমেরিকার যে দলীয় ব্যবস্থা সেটা অনেকটা ভালো, ওখানে মানুষও বোঝে যে একটা দল ভুল করলে আরেকটা দলের মাধ্যমে প্রোটেস্ট করা হয়, এবং ওখানে কি সিস্টেমটা, ওখানে যদি যে সরকারে আছে সে যদি ভালো কিছু করে তাহলে কিন্তু প্রোটেস্ট করবে না, তার হয়েই কথা বলবে। ভারতবর্ষে কি, ক্ষমতায় আসার জন্য যদি কেউ ভালো কথাও বলে তার বিরোধিতা করতে হবে, এরকম একটা ব্যাপার। সে যেই ক্ষমতায় থাকুক আর যে ক্ষমতায় না থাকুক, যে ক্ষমতায় থাকবে না, যে ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে কিন্তু কথা বলবে ঘুরিয়ে পেঁচিয়ে। এই যে এটা কিন্তু একটা বড়, মানে একটা নেগেটিভ দিক আমাদের উদারনৈতিক গণতন্ত্রের, একটা সবচেয়ে বড় নেগেটিভ দিক। তো এখানে কিন্তু ওই গদি বা, হ্যাঁ বলো। আমেরিকারটা উদারনৈতিক গণতন্ত্র, আমাদেরটা উদারনৈতিক গণতন্ত্র, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের ভারতবর্ষটা হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা, আমেরিকারটা হচ্ছে দুদলীয় শাসন ব্যবস্থা। তো এখানে এর ফলে কি, পার্টি দুটো, দুটোর বেশি আর কোনো পার্টি, নতুন পার্টি উৎপত্তি হতে পারবে না। কিন্তু ভারতবর্ষে অনবরত পার্টি উৎপত্তি হয়েই চলেছে। তো এর একটা অসুবিধা আমাদের এই বহুদলীয় শাসন ব্যবস্থায় আছে, কিন্তু এই সমাজতান্ত্রিক গণতন্ত্রে এই সকল কোনো কিছুরই কোনো নেই, মানে এই অসুবিধাগুলো নেই। এখানে কি একদলীয় শাসন ব্যবস্থা, সম্পত্তির অধিকার এখানে ব্যক্তির সম্পত্তি স্বীকৃত, মানে কি সরকারি সম্পত্তিও আছে, ব্যক্তি সম্পত্তিও আছে। কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্র এটা কি, এটা কিন্তু টোটালটাই রাষ্ট্রের, ব্যক্তির মালিকানা স্বীকার করা হয় না। আর অধিকার, রাজনৈতিক ও সামাজিক অধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কথাই না উদারনৈতিক গণতন্ত্রে। আর এখানে সমাজতান্ত্রিক গণতন্ত্রে অর্থনৈতিক অধিকারের উপর বেশি গুরুত্ব, যে কি, যে বেসিক নিডস, মানুষের যেগুলো একদম প্রাথমিক চাহিদা, সেটা সরকারের পূরণ করতে হবে, সরকার আগে সেগুলোর উপর লক্ষ্য করবে, তারপর কিছু। ধর্মের স্বাধীনতা, ধর্ম এবং ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত। আর সমাজতান্ত্রিক গণতন্ত্রে ধর্মীয় আচরণ সাধারণত নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত, এখানে যথেচ্ছ ধর্মীয় আচার করা যায় না। চীনে যেমন, চীনে যথেচ্ছ ধর্মাচরণ করা যাবে না, ওখানে বেশিরভাগ লোক হচ্ছে অ্যাথেইস্ট, নিরীশ্বরবাদী বা কোনো ধর্ম মানে না, কমিউনিস্ট। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠ্য, গণতন্ত্র এবং সেই প্রসঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের দুটো বিভাগ, একটা হচ্ছে উদারনৈতিক, একটা হচ্ছে সমাজতান্ত্রিক। এরপর আমরা কিছু কোশ্চেন করি, সবাই কোশ্চেন গুলো হলো। 1 নাম্বার, সমাজের পরিবর্তনের প্রকৃতি কি?
ম্যাকেঞ্জির মতে যার জন্ম বৃদ্ধি আছে তার কি থাকে? থাকা ও হওয়া বলতে কি বোঝানো হয়? চারেরটাও বলো। জীবজগতের আদর্শের সীমা কোথায় থাকে? উম, হুম। সমাজের আদর্শ কেমন? একদম। ম্যাকেঞ্জির মতে মানব সমাজের আদর্শের সীমা কি? অসীম। সামাজিক আদর্শের মূল গুণ কি? হ্যাঁ, জনকল্যাণ, সামাজিক সুস্থিতি। আহ আচ্ছা, আচ্ছা, আটেরটাও বলো। ম্যাকেঞ্জির মতে নিম্নলিখিত কোনটি প্রধান রাজনৈতিক আদর্শ নয়? ধর্মনির্ভর, একদম। গণতন্ত্র শব্দের সরল অর্থ কি? হুম। তারপরে গণতান্ত্রিক আদর্শের স্বাধীনতার শর্ত কি? উম, তারপরে হচ্ছে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক কি? 15, লিঙ্কনের গণতান্ত্রিক সংজ্ঞা কি? 16, অভিজাততন্ত্রের শাসনকারীরা কে? গণতন্ত্রের দুর্বলতা কি চারটের মধ্যে? হুম, ঠিক আছে। সি, সংখ্যাগরিষ্ঠের শাসনে সংখ্যালঘুর অধিকার উপেক্ষিত হতে পারে। প্লেটোর গণতন্ত্রকে কি বলে প্লেটো গণতন্ত্রকে কি বলে সমালোচনা করেন? হুম, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের মধ্যে স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত বিষয় কি? দায়িত্ববোধ। সমাজতান্ত্রিক গণতন্ত্রের সম্পত্তির মালিকানা কেমন? 21, রাষ্ট্রীয়। উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক অধিকার কেমন? আহ, রাজনৈতিক ছাড়া আরেকটা ছিল, সেটা কি বলতে পারবে? রাজনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে উদারনৈতিক গণতন্ত্রে তোমার অধিকার বর্তমান। আর ওই কি বলে সাম্য, ওই সমাজতান্ত্রিকে বলা হয়েছিল যে মানুষের যে মৌলিক চাহিদা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়ে রাষ্ট্রের আহ সবসময় কি মানে এগুলো পূরণ হচ্ছে কিনা দেখা, সেগুলো কর্তব্য। আর প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোথায় বেশি দেখা যায়? 24, প্রত্যক্ষ গণতান্ত্রিক হচ্ছে একদম ছোট রাষ্ট্রে, ছোট জনসংখ্যাহীন অঞ্চলে। জনসংখ্যা কোনটা? হ্যাঁ, সুইজারল্যান্ড হবে। প্রাচীন গ্রিসের তোমার এ হবে তোমার ওটাকে কি বলে? অ্যাথেন্স, অ্যাথেন্স, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ,
ওটাই আমি মানে কাটবো ভাবছি, বা অন্য কোনো শব্দ যদি দেওয়া যায় সেটাই ভাবছি। অল্প জনসংখ্যাযুক্ত অঞ্চল হবে, ছোট ও অল্প জনসংখ্যাযুক্ত অঞ্চল। হ্যাঁ। 25 বলো, প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা কি? সাতাশ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের শাসন কিভাবে হয়? ঠিক আছে। উম প্রতিনিধিরা কিসের প্রতি দায়বদ্ধ? খাতায় কলমে দায়বদ্ধ হয়। 29, প্রতিনিধি গণতন্ত্রে বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে ক্ষমতার বিভাগ কি বা কেমন হয়? একদম, এই তিনটে যেটা বলা হয়েছিল, আইন, শাসন, বিচার। উম হ্যাঁ, উদারনৈতিক গণতন্ত্রে অর্থনৈতিক সাম্যের অবস্থান কি? 30। হ্যাঁ, একদম। রাজনৈতিক দল কেমন? সমাজতান্ত্রিক গণতন্ত্রের রাজনৈতিক দল কেমন? 31। একদলীয়। গণতান্ত্রিক বলো, প্রত্যক্ষ বলো, পরোক্ষ বলো, তো আর হচ্ছে যে উদারনৈতিক যে কোনো প্রসঙ্গে যদি হয়, শুধুমাত্র তোমার এই সমাজতান্ত্রিক গণতন্ত্র বাদ দিয়ে বাকি সবই কিন্তু মানে কোনোটাই একদলীয় হবে না, দুদলীয় বা বহুদলীয় হবে। সমাজতান্ত্রিক গণতন্ত্রে ধর্মীয় স্বাধীনতার অবস্থান কি? নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। গণতান্ত্রিক শাসনের একটি গুণ কি? 33। গণতান্ত্রিক আদর্শের প্রধান তিনটি স্তম্ভ। 36। একদম। ম্যাকেনজির মতে সামাজিক আদর্শ কোন প্রক্রিয়া? চলমান ও পরিবর্তনশীল। গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সম্পর্কিত ডেমোস এর অর্থ কি? ক্রেটস। ঠিক আছে। আর এটা তো পারবে। শাসন প্রতিনিধির মেয়াদ কেমন? হ্যাঁ, 41, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিদের মেয়াদ কেমন? নির্দিষ্ট মেয়াদ, একদম। গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা অধিকার কাদের জন্য নিশ্চিত? 45, গণতান্ত্রিক শাসনে গণমাধ্যমের ভূমিকা কি? একদম। আচ্ছা, 46, কোন উক্তিটা সঠিক? একদম। সমাজতান্ত্রিক গণতন্ত্রের শ্রেণীদ্বন্দ্ব কেমন? ঠিক। গণতান্ত্রিক আদর্শে ভ্রাতৃত্ববোধের উদ্দেশ্য কি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটের গুরুত্ব। উম, ভোটের গুরুত্ব কি আছে? তেমন ভূমিকা নেই, জনগণের অংশগ্রহণের প্রধান মাধ্যম। হ্যাঁ, একদম বি।